হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ফর দোজ যারা বিসিএস, ব্যাংক, প্রাইমারি, ইউনিভার্সিটি অ্যাডমিশন বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ। আজ আমরা শিখব ক্লাস সম্পর্কিত প্রশ্নগুলো কীভাবে সলভ করতে হয়, আর সেটা হবে উইথ ফুল এক্সপ্লেনেশন। সো লেটস বিগিন অ্যান্ড মেক ইংলিশ গ্রামার ইজিয়ার অ্যান্ড স্মার্টার ফর ইয়োর এক্সাম প্রিপারেশন। দেখো, প্রথমত আমি 46তম বিসিএসে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে হিজ ড্রিম, দেখো হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। মানে হচ্ছে, আমি যদি এটাকে আরেকটু সুন্দর করে আন্ডারলাইন করতে পারি, বলা হচ্ছে হিজ ড্রিম, আরেকটু সুন্দর করে বলা হচ্ছে, দেখো হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু মানে হচ্ছে বাস্তবে রূপদান করা। তো এই অংশটুকু দেখো, আপাতত বলা হচ্ছে এই যে দ্যাট হি উইল কেম ট্রু, দ্যাট হি, দেখো দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, এই অংশটুকুকে চিহ্নিত করতে বলা হয়েছে কোন ক্লাস। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ হচ্ছে একটা নিয়ম হচ্ছে যদি কোনো ক্লজ নাউন এবং প্রোনাউনের পরে বসে প্রথম কাজ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কিন্তু এক নম্বর নিয়ম। এইটাও তো দ্যাট হি উইল বি বিসিএস ক্যাডার, এটা কিন্তু হিজ ড্রিমের পরেই বসেছে। প্রথম যে নিয়ম নাউন বা প্রোনাউনের পরে বসে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়, সেই নিয়মে কিন্তু এটা মনে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। বাট অ্যাডজেক্টিভ ক্লজের দ্বিতীয় একটা শর্ত হচ্ছে, কি হচ্ছে, সেটা নাউন বা প্রোনাউনকে চিহ্নিত করার কাজ করে। আর চিহ্নিত করে কে? মডিফায়ার। তাহলে দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার, এই অংশটুকু কার মডিফায়ার? হিজ ড্রিমের মডিফায়ার। এবার তোমাদের জানানোর জন্য বলছি, না একটা নাউনকে মডিফায়ার করতে পারে একটা নাউন, বা একটা নাউনকে আর একটা নাউন মডিফাই করতে পারে। কি কি মডিফাই করতে পারে? একটা নাউন অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করতে পারে, একটা অ্যাপোজিটিভও নাউনকে মডিফাই করতে পারে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাপোজিটিভ কোথায় বসে? নাউনের পরে। আর নাউন অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের আগে। এখানে দেখো, তার আগে একটু বলে নিই, অ্যাডজেক্টিভ এর কাজটা হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের কাজটা কি? অ্যাডজেক্টিভের কাজটা হচ্ছে, আমি আবার রিপিট করছি, একটু মনোযোগ সহকারে শোনো। অ্যাপোজিটিভের কাজটা হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া, আর অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে চিহ্নিত করা। মানে দুটোর কাজই হচ্ছে মডিফাই, দুটোই মডিফাই করে, কিন্তু কাজ হচ্ছে আলাদাভাবে মডিফাই করে। এখানে দেখো দ্যাট হি উইল বি বিসিএস ক্যাডার ফাইনাল, এইটা হিজ ড্রিমটাকে অতিরিক্ত তথ্য দেয়, মানে তার স্বপ্ন আছে, কিন্তু স্বপ্নটা কি করছে? দ্যাট হি উইল বি বিসিএস ক্যাডার। এই দেখো দ্যাট হি উইল বি বিসি, এইটা কি? স্বপ্ন সম্পর্কে অতিরিক্ত তথ্য, মানে স্বপ্ন ঠিক আছে, কোন ধরনের স্বপ্ন? বিসিএস ক্যাডার হওয়া। এই অংশটুকু হিজ ড্রিমকে চিহ্নিত করার কাজ করেনি, এইটা মূলত অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। যদি না বোঝো, দেখো এইটা যদি আমরা একটু অ্যাপোজিটিভ ক্ষেত্রে দেখো, এটা যদি আমি তুলে দিই, দেখো তুলে দিই, এবার একটা সেন্টেন্স, দ্যাট উইল বি বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু, মানে সে যে বিসিএস ক্যাডার হবে সে অবশেষে বাস্তবে সত্যি হলো, বা অবশেষে সত্য হলো। তো এখানে দেখো দ্যাট হি উইল বি, এটা একটা নমিনেটিভ দ্যাট ক্লজ হয়ে যায়, আর নমিনেটিভ দ্যাট ক্লজ মানে হচ্ছে নাউন ক্লজ। আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করব। দেখো এই জায়গাটা দেখো, এখানে বলা হচ্ছে দ্য নিউজ, দেখো দ্য নিউজ দ্যাট ইউ গেভ মি, আবার এখানে দেখো দ্য নিউজ দ্যাট হি হ্যাজ কাম ব্যাক। প্রথমটা দেখো দ্যাট ইউ গেভ মি, এই যে দ্যাট ইউ গেভ মি ইজ ইউজড অ্যাজ এ মডিফায়ার ইন দ্য সেন্টেন্স। আবার পরের সেন্টেন্সটা দেখো, দ্যাট হি হ্যাজ কাম ব্যাক ইজ ইউজড অ্যাজ মডিফায়ার ইন দ্য সেন্টেন্স অলসো। মানে প্রথম সেন্টেন্স দ্যাট ইউ গেভ মি, এটাও দ্য নিউজের মডিফাই করেছে, আর পরের সেন্টেন্স দেখো দ্যাট হি হ্যাজ কাম ব্যাক, এটাও কিন্তু দ্য নিউজকে কি করেছে? মডিফাই করেছে। তা মডিফায়ারের কাজটা দেখো, মডিফায়ার যদি চিহ্নিত করার কাজ করে,
তাহলে অ্যাডজেক্টিভ। মডিফাই যদি অধিক তথ্য প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা কি? সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। আর অ্যাপোজিটিভ হিসেবে নাউন বা নাউন মানে নাউন বা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লাব। এই অংশটুকু দেখো, এই যে দ্যাট ইউ গেভ মি, এই অংশটুকু দ্য নিউজকে চিহ্নিত করার কাজ করেছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর দ্য নিউজ দ্যাট হি হ্যাজ কাম ব্যাক, এই অংশটুকু দ্য নিউজকে কি করেছে? অতিরিক্ত তথ্য দিয়েছে, মানে নিউজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। যদি না বুঝে থাকো তাহলে একটু এটা কেটে দিই, দেখো দ্য নিউজটাকে কেটে দিলাম, দ্যাট হি কাম ব্যাক, এটা একটু বড় হাতের হবে, দেখো দ্যাট ইউ গেভ মি, সে যা দিয়েছিল ইজ নট ট্রু, যা দেওয়া সেটাকে তোমার কাছে মনে হচ্ছে এটা একটা কমপ্লিট সেন্টেন্স, সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাট মিনিং বা অর্থগতভাবে এটা কি না, এটা একটা স্বয়ংসম্পূর্ণ বাক্য হতে পারে না। কিন্তু এই অংশটুকু দেখো, তার নিউজ যদি কেটে দিই, এটার অর্থ হচ্ছে দ্যাট হি হ্যাজ কাম ব্যাক, দ্যাট হি হ্যাজ কাম ব্যাক আশা মানে এক ধরনের সংবাদ, তাহলে মূলত কি নিউজকে বোঝাচ্ছে, ইজ নট ট্রু। তাহলে দ্যাট হি হ্যাজ কাম ব্যাক, এই দ্য নিউজকে কেটে দেওয়ার পরেও এই বাক্যটা হচ্ছে, মানে সে যে এসেছে এটা সত্য না। এই দ্যাট হি হ্যাজ কাম ব্যাক ইজ নট ট্রু, এটা একটা নাউন ক্লজ, মানে দ্যাট হি হ্যাজ কাম ব্যাক এটা একটা নাউন নমিনাল দ্যাট ক্লজে রূপান্তরিত হয়েছে। তোমরা নমিনাল দ্যাট ক্লজ যদি না বোঝো, আমার কমেন্ট করো, আমি অবশ্যই, অথবা আমার ফোন নম্বর দেওয়া থাকবে, অবশ্যই কল করো। এবার আমি পরের অংশ নিয়ে একটু আলোচনা করব। স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, স্ট্রাইক হোয়াইল বলছে স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, মানে ঝোপ বুঝে কোপ মার, এটা একটা প্রবাদ বাক্য। বাট ইজ অ্যান এক্সাম্পল, বাট এখানে বলা হচ্ছে এই যে হোয়াইল দ্য আয়রন ইজ হট, এই অংশটুকু দেখো, এখানে দেখো, এখানে নির্ণয় করতে বলা হচ্ছে হোয়াইল দ্য আয়রন ইজ হট, এই অংশটুকু কোন ক্লজ। আপাতত দেখো এর উত্তর হবে দুইটা, উত্তর হচ্ছে এক নম্বর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং অ্যাডভার্বের ক্লজ। কারণ তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তোমরা এটা জানো যে একটা ক্লজ হচ্ছে ক্লজ প্রধানত দুই ধরনের। নাম্বার ওয়ান প্রিন্সিপাল ক্লজ, নাম্বার টু সাবঅর্ডিনেট ক্লজ। আর এই সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন হিসেবে আমরা বলতে পারি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ। তা এটা একটা সাবঅর্ডিনেট কনজাংশন আর এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখন এই সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে আসলে কোন ক্লজ হতে পারে, দেখো এই সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে যদি সেটা নাউনের মতন কাজ করে তাহলে নাউন ক্লজ, যদি অ্যাডজেক্টিভের ক্লজের মতন কাজ করে অ্যাডজেক্টিভ ক্লজ, বাট এটা অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব ক্লজ। কারণ অ্যাডভার্বাল ক্লজ কোনগুলো, যেটা সময় বোঝায়, স্থান বোঝায়, শর্ত বোঝায়, তারপরে কারণ বোঝায়, তারপরে মানে এইগুলো এক কথা এগুলো। যদি তুমি এগুলো যদি না বুঝে থাকো, তুমি আপাতত এতটুকু মাথায় রাখবা, যেগুলো সিন্স, অ্যাজ, বিকজ, মানে ডাব্লিউএস ওয়ার্ড বাদে যেগুলো সাবঅর্ডিনেট যে কনজাংশনগুলো সেগুলো অ্যাডভার্বাল ক্লজ নিশ্চিত। ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত ক্লজ অ্যাডভার্বাল ক্লজ হয়, তবে সেটা একটু সেটা নামে একটু আমি সেন্টেন্স দিয়ে দেখাচ্ছি তোমাদের। যেমন দেখো আমি লিখলাম হি গোস হোয়ার আই লিভস, মানে আমি যেখানে থাকি সে সেখানে যায়। সরি, এখানে লিভস হবে না, লিভ হবে, আমার টাইপিং মিস্টেক হয়েছে। দেখো হোয়ার আই লাইভ এই অংশটুকু একটা অ্যাডভার্ব ক্লজ, তার মানে ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত যে অ্যাডভার্বাল ক্লজ হবে না তা না। তোমরা এই বিষয়টা ভালো করে ধারণা পেতে আমার ভিডিওটা দেখে আসো। আমার প্রথম ক্লজ সম্পর্কিত একটা ভিডিও আছে, দেখো আমার চ্যানেলে যাও, সেটা একটু খেয়াল করো। তো এখানে দেখো, তবে ডাব্লিউএস ওয়ার্ড বাদে অন্যান্য যে সাবঅর্ডিনেট ক্লজ যেগুলো আছে সেগুলো সাধারণত প্রত্যেকটা অ্যাডভার্বাল ক্লজ। আর সময়, স্থান এগুলো বুঝলে যদি বোঝায় এটা নিশ্চিত কি হয় অ্যাডভার্ব ক্লজ। আবার এইভাবে যদি প্রশ্ন করো, একটা ভার্বকে, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যদি কিভাবে, কেমন করে, কি জন্যে, কি উদ্দেশ্যে
যদি প্রশ্ন করো তাহলে তোমরা অ্যাডভার্বিয়াল ক্লজ চিনতে পারবে। যেমন এখানে দেখো স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, মানে হচ্ছে আঘাত করো কখন, কখন যখন লোহা গরম থাকে। এটা কিন্তু আক্ষরিক অনুবাদ। আক্ষরিক অনুবাদ ধরেও তোমরা এই যে হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা যে অ্যাডভার্বিয়াল ক্লজ সেটা কিন্তু চিনতে পারছো। আশা করি বোঝাতে পারছি। এবার নাম্বার 3 দেখো, নাম্বার 3 দেখো বলছে দিস ইজ দ্য বুক আই লস্ট। এবার আমি 1 নম্বর প্রশ্নে কি বলছিলাম, একটা অ্যাডজেক্টিভ ক্লজ কি হয়, নাউন বা প্রোনাউনের পরে বসে। দেখো এই যে আই লস্ট, দেখো এই অংশটুকু কার পরে বসেছে, পরে বসেছে বুকের পরে বসেছে। এবার প্রথম কাজটা হচ্ছে তোমরা এটা চিন্তা করবা যে নাউন, কোনো একটা ক্লজ নাউন বা প্রোনাউনের পরে বসেছে কিনা। দ্বিতীয় কাজটা হচ্ছে নাউনকে চিহ্নিত করার কাজটা সে করেছে কিনা। তা এই দেখো এই লস্ট মূলত এই বুককে চিহ্নিত করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। মানে দিস ইজ দ্য বুক, মানে এটা সেটা বই যেটা আমি হারিয়েছিলাম। মানে এই বইটাকে কি করছে, নিশ্চিত করে দিচ্ছে এটা হচ্ছে হারিয়ে যাওয়া বই। এই জন্য আই লস্ট এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, আমি পরের নাম্বারে যাচ্ছি। দেখো এবার নাম্বার 4। এবার পিজিসিবি এর সহকারী প্রকৌশলী 2024 সালে একটা করছেন এই ক্লজ মাস্টার। দেখো এই ক্লজে আসলে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। এটা কিন্তু আমি আলোচনা করেছি আমার ক্লজ। মানে টু মেক এ ক্লজ, একটা ক্লজ তৈরি করার জন্য ইউ নিড এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব লাইক এ সেন্টেন্স। মানে একটা সেন্টেন্সে কি লাগে, একটা সাবজেক্টে ফাইনাইট ভার্ব লাগে। একটা ক্লজেরও তাই। তবে এই প্রশ্নটা আসলে দুটো উত্তর দেওয়াটা আসলে, এই সেন্টেন্সে দেখো এটা সাবজেক্ট, দেখো এখানে এর উত্তরটা এইটাও হতে পারে, আবার দুইটা হতে পারে। কারণ হচ্ছে একটা সেন্টেন্সে কয়টা অংশ, একটা সেন্টেন্সে দুইটা অংশ। নাম্বার 1 সাবজেক্ট, নাম্বার 2 প্রেডিকেট। ঠিক, দেয়ার আর 2 পার্টস অফ এ ক্লজ বিকজ প্রিভিয়াসলি আই সেড টু ইউ, আমি সম্ভবত প্রথম ভিডিওতে আমি বলেছি যে একটা সেন্টেন্সের দুইটা অংশ, ক্লজেরও দুইটা অংশ। একটু যদি তোমরা কষ্ট করে ভিডিওটা দেখে আসো, এটা তোমাদের জন্য ভালো হবে। দেখো সেই অর্থে যেহেতু সেন্টেন্স আর ক্লজ একই ধরনের, তাহলে একটা ক্লজেরও সাবজেক্ট থাকে এবং প্রেডিকেট থাকে, সেন্টেন্সেরও থাকে। এই অংশ যেহেতু এখানে দুটো উত্তর, তবে এখানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট এটা উত্তর সাবজেক্ট ফাইনাইট ভার্ব। যেহেতু তোমাদের দুইটা থেকে বেছে নিতে হচ্ছে, এটা ক্ষেত্রে তোমরা ডি দিবা। আশা করি বোঝাতে পারছি। এবার দেখো, এবার 3 নম্বর হলো, 4 নম্বর হলো, এটা আরেকটা প্রশ্ন। দেখো এটা পল্লী উন্নয়ন একাডেমি 2021 সালে she doesn't know what I want। আমি নাউন ক্লজ সম্পর্কে আলোচনা করেছি। নাউন ক্লজ কি, নাউন ক্লজ যদি কি হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, অবজেক্ট হিসেবে নাউন ক্লজ বসে, প্রিপজিশনের পরে নাউন ক্লজ বসে, কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ বসে। এখানে তুমি যদি একটু সে ডাজেন্ট নো, সে কি জানে না আমি কি চাই, তার মানে নো ভার্বের ট্রানজিটিভ ভার্ব, নো এখানে তুমি ট্রানজিটিভ ভার্ব হিসেবে ধরো। এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে দেখো, এই যে অবজেক্ট হিসেবে হোয়াট আই ওয়ান্ট কিন্তু বসেছে। এই জন্যে এই যে হোয়াট আই ওয়ান্ট, এই নো ভার্বের কি, নো ভার্বের অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে কোন ক্লজ বসে, অবজেক্ট ক্লজ হিসেবে সাধারণত কি সব সময় এটা নাউন ক্লজ বসে। এই জন্য এটা, তবে এই প্রশ্নটা দেখো অবশ্যই এটা সাবঅর্ডিনেট ক্লজ, এখানেও একটু ভুল আছে। আবার এইটা আবার নাউন ক্লজ, তার মানে উত্তর এ এবং টি দুইটাই। এবার পরের প্রশ্নটা দেখো, ইন দ্য সেন্টেন্সে দে ওয়ার আস, তাদেরকে বলা হয়েছিল টু ওয়েট টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, মানে যতক্ষণ পর্যন্ত সংকেত না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলা হয়েছিল। আন্ডারলাইন মানে হচ্ছে এখানে দেখো এই জায়গায় আন্ডারলাইন বলা হচ্ছে, আমি একটু আন্ডারলাইন করে দিই। বলা হচ্ছে এই অংশটুকু আর এই অংশটুকু কোন ক্লজের আওতাভুক্ত। এখন আমি কি বলছিলাম, সমানে ডাব্লিউএস ওয়ার্ড বাদে বাকি যে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো আছে সেটা কি হয়, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার তুমি এখানে দেখো এটা সময় বোঝাচ্ছে, সময় বোঝালে কোন ক্লজ হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ। তুমি এভাবে জিজ্ঞাসা করতে পারো, তাকে আস্ক ওয়েট, দে ওয়ার আস্কড ওয়েট, তাদেরকে
কোন পর্যন্ত বা কখন পর্যন্ত এটা তুমি বলতে পারো, অপেক্ষা করতে বলা হয়েছিল। তাহলে এই উত্তরটা কি, টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন। এই জন্য এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আমরা ইউনিভার্সিটি মেডিকেলে যে প্রশ্নগুলো আসছে সেটা একটু দেখব। বলা হচ্ছে দেখো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস ইন দ্য এক্সাম। এখানে ইন ব্যবহার করতে হবে। রাজশাহী ভার্সিটি বি ইউনিটে 2023 এবং 24 যারা তোমরা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে যাচ্ছ অথবা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, যারা ভবিষ্যতে দিবে, তারা মনে রেখো মনে রেখো তোমাদের কিন্তু ক্লজ সম্পর্কে ধারণা এখন থেকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, শুরু করা যাক। দেখো এই যে অংশটুকু, সো দ্যাট ইউ মাই পাস ইন দ্য এক্সামিনেশন, এইটা কি বোঝাচ্ছে? এটা একটা উদ্দেশ্য বোঝাচ্ছে। কার উদ্দেশ্য বোঝাচ্ছে? ওয়ার্কের উদ্দেশ্য বোঝাচ্ছে। এবং আমি এইটাও বলেছি যে ডাব্লিউএস ওয়ার্ড বাদে যে সাবঅর্ডিনেট ক্লজগুলো থাকে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সিন্স, অ্যাজ, বিকজ, ইফ, টিল, আনটিল, বিফোর, প্রোভাইডেড, এগুলো কিসের উদাহরণ? এই যুক্ত ক্লজ কিসের উদাহরণ? অ্যাডভার্বিয়াল ক্লজ। এই জন্য একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আশা করি বোঝাতে পারছি। আমি পরের নাম্বারটা যাচ্ছি। বলা হচ্ছে আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কেস। আনলেস, এই দেখো শর্ত, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপক্ষ ভালো অভিযোগ দাখিল করতে না পারছে দ্য অ্যাকিউজড মার্ডার উইল নট বি কনভিক্টেড। মানে অভিযুক্ত হত্যাকারীকে অভিযুক্ত করা হবে না। তা এই অংশটুকু দেখো, আমাকে তোমাদের বলা হচ্ছে এই অংশটুকু, আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার সেন্স, এই অংশটুকু কোন ক্লজ সেটা তোমাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে। এইটা যেহেতু এটা যতক্ষণ পর্যন্ত, এটা শর্ত নির্দেশ করছে, আবার সময় নির্দেশ করছে, এই জন্য এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার দেখো, টোটাল কালার ব্লাইন্ডনেস, সম্পূর্ণ রং অন্ধতা, এটা আসলে রাতকানা, ইজ দ্য রেজাল্ট অফ ডিফেক্ট ইন দ্য রেটিনা। রেটিনার একটা ত্রুটির ফল। এটা আসলে কি বসাতে হবে? দেখো এই জায়গাটায় আমার উত্তর হিসেবে দেখো, এই যে রেয়ার কন্ডিশন, এখানে বলা হচ্ছে রেয়ার কন্ডিশন। তা আমরা এটা যদি আমি এই নম্বর এখানে বসাই, এই যে রেয়ার কন্ডিশন, এই জায়গাটা দেখো, এই জায়গাতে আমরা দুইটা অংশ বসতে পারে, একটা ক্লজ বসতে পারে অথবা একটা ফ্রেজ বসতে পারে। এখানে কিন্তু একটা অ্যাপোজিটিভের জায়গা। তা একটা ক্লজ বসলে কি, একটা ক্লজ মার্কার লাগে। তা এখানে কি ক্লজ মার্কার আছে? নাই। এই জন্য আমরা এটা ক্লজ দেব। দ্যাট এ রেয়ার কন্ডিশন। এখানে দেখো এই অংশটুকু ক্লজ মার্কার আছে কিন্তু ভার্ব নাই, এই জন্য এইটাও বাদ। হুইচ ইজ এ রেয়ার কন্ডিশন, দেখো হুইচ ইজ এ রেয়ার কন্ডিশন, এইটা হবে আবার, কারণ হচ্ছে এখানে ক্লজ বসতে পারে এবং এ রেয়ার কন্ডিশন এটা অ্যাপোজিটিভ হতে পারে। এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। তোমরা যারা নন রেস্ট্রিকটিভ বোঝো না, আমার নন রেস্ট্রিকটিভ ক্লজটা একটু দেখে নিও। এই জন্য এর উত্তর সি এবং ডি দুইটাই। এবার দেখো, আমি 4 নম্বর আলোচনা করি, দ্য প্রাইসেস আর গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড। মানে দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড, মানে আমি যতটুকু প্রত্যাশা করলাম তার থেকেও দাম অনেক বেশি। এবার রাজশাহী ভার্সিটির বি ইউনিটের কোশ্চেন, এটা বলছে দ্য আন্ডারলাইন পার্ট দেন আই হ্যাড। আমি কি বলছিলাম তোমাদের কিছুক্ষণ আগেই তো বলছিলাম যে যদি ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত কোনো ক্লজ না থাকে, সেটা তোমরা নিশ্চিত ক্লজ দিবা। আচ্ছা, এবার দেখো, নিশ্চিত না, সাধারণভাবে তুমি বলতে ব্যতিক্রম তো থাকেই। এই যে এইটা আবার, এটা দেখো, দ্য প্রাইস ইজ আ গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড, এইটা দিয়ে আসলে কি একটা প্রত্যাশা জায়গা বোঝাচ্ছে। এই জায়গাটা হচ্ছে দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, এখন তোমরা যদি প্রশ্ন করো আমি এর রিপ্লাই দেবো। দেখো এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। উই অল নো দ্যাট, এটা তোমরা জানো, এটা হচ্ছে নো ভার্বের অবজেক্ট, এটা নো ভার্বের অবজেক্ট। দ্যাট হিউম্যানস
আর মর্টাল। তাহলে এই অংশটা কার অবজেক্ট? নো এর অবজেক্ট। আর কোনো ক্লজ যদি কোনো ভার্বের অবজেক্ট হয় সেটা কি হয়? নাউন ক্লজ। এটা একটা নাউন ক্লজ। আচ্ছা, এবার আমরা নিচে আসি, দেখি আই ইনকোয়ার হাউ হি লস্ট হিজ, একই কথা। এটা খুলনা ভার্সিটি 2018-19 সালের প্রশ্ন। ইনকোয়ার হাউ, তার এই অংশ হাউ হি লস্ট হিজ মানি, এই অংশ ইনকোয়ারের অবজেক্ট হিসেবে বসেছে। মানে আই ইনকোয়ার মানে কি? আমি সে কিভাবে তার টাকা হারিয়েছিল সেটা আমি তদন্ত করি। আমি কি তদন্ত করি? সে কিভাবে তার টাকা হারিয়েছিল। এইটা মূলত ইনকোয়ারের অবজেক্ট। এই জন্য এটা একটা, যদি মার্ক করে দিই, দেখো এটা যদি মার্ক করে দিই, এইটা একটা নাউন ক্লজ। আশা করি বোঝাতে পারছি। এবার আরেকটু দেখি, দ্য ম্যান হু কেম হিয়ার ইজ, দ্য ম্যান, একটু দেখি হু কেম হিয়ার, এই দেখো এইটা দ্য ম্যান, দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। দেখো এই জায়গাটা তোমরা খুব ভালো করে খেয়াল করো, এই যে হু কেম হিয়ার, এই অংশটুকু কার পরে বসেছে? দ্য ম্যানের। তা এখানে আগে বলেছি যদি কোনো নাউনের পরে কোনো ক্লজ বসে, তোমরা দুইটা জিনিস মাথায় রাখবা, সেটা নাউন ক্লজ হতে পারে আবার অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। যদি ওই ক্লজে চিহ্নিত করার কাজ হয় সেটা অ্যাডজেক্টিভ ক্লজ, যদি অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহৃত সেটা কি? নাউন ক্লজ। তা হু কেম হিয়ার ইজ ইউজড অ্যাজ মডিফায়ার টু আইডেন্টিফাই দ্য ম্যান। এখানে দেখো হু কেম হিয়ার, এটাকে দ্য ম্যানকে কি করছে? চিহ্নিত করার কাজটা করেছে। তার মানে দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, মানে কোন লোকটা? আমার ভাই, যে এখানে এসেছিল বা আসলো। এই অংশটুকু অবশ্যই ম্যানকে কি করেছে? আইডেন্টিফাই করেছে। এই জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, এবার 8 নম্বর দেখো, আই ডু নট নো হু হ্যাজ কাম টুডে। দেখো এখানে কিন্তু হু হ্যাজ কাম টুডে এই অংশটুকু নো এর অবজেক্ট হিসেবে কাজ করেছে। আর অবজেক্ট হিসেবে কোন ক্লজ বসে? অবশ্যই নাউন ক্লজ। এই জন্যে হু হ্যাজ কাম, দেখো এই দেখো হু হ্যাজ কাম টুডে, এইটা অবশ্যই নাউন ক্লজ। এবার পরের অংশ দেখো, ইউ ক্যান্ট বা ইউ ক্যান গেস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ। এটা হচ্ছে, এটাও ইউনিভার্সিটি কোশ্চেন। ইউ ক্যান গেস মানে তুমি অনুমান করতে পারবে না, হোয়াট টাইপ অফ পারসন মানে সে কোন ধরনের ব্যক্তি তুমি অনুমান করতে পারবে না। এখানে দেখো যদি এই অংশটুকু তুমি গেসকে তুমি প্রশ্ন করো, তুমি কি অনুমান করতে পারবে না, মানে সে কোন ধরনের ব্যক্তি। তার মানে গেসের কি দিয়ে প্রশ্ন করলে এর উত্তরটা পাচ্ছি, এই জন্যে এইটা হচ্ছে একটা নাউন ক্লজ। আশা করি বোঝাতে পারছি। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ সেড ইজ ইম্পর্টেন্ট। প্রিভিয়াসলি আই সেড টু ইউ, আগে তোমাদের এটা বলেছি যেটা সাবজেক্ট হিসেবে বসে, যেটা অবজেক্ট হিসেবে বসে, যেটা প্রিপজিশন হিসেবে বসে, প্রিপজিশন পরে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, সেটা কি একটা নাউন ক্লজ। এখানে দেখো ইজ ভার্বের সাবজেক্ট, ইজ ভার্বের সাবজেক্ট, আমি যদি একটা মার্ক করে দেখ, ইজ ভার্বের সাবজেক্টটাকে হোয়াট ইজ সেড, তার মানে এটা সাবজেক্ট হিসেবে বসেছে, এই জন্য একটা নাউন ক্লজ। এবার দেখো 11 নম্বর যেটা বলা হচ্ছে, লুক বিফোর ইউ লিভ। হিয়ার লুক, দেখো এটা একটা স্বাধীন একটা বাক্য হতে পারে লুক দিয়ে, এটা একটা ইনভাইটিভ সেন্টেন্স। আমি যদি এখানে একটা ফুল স্টপ ব্যবহার করি তাহলে করতে পারো, লুক মানে তাকাও, বিফোর ইউ লিভ লাভ দেওয়ার আগে, মানে এটা একটা প্রবাদ বাক্য, লুক বিফোর ইউ লিভ। মানে ওই যে আমরা বলি না যে আগে ভাবো, আগে চিন্তা করো তারপরে কাজ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ঠিক সেটা। তা এইটা দেখো লুক যেহেতু একটা স্বাধীন বাক্য হতে পারে, এই জন্য একটা প্রিন্সিপাল ক্লজ, এই জন্য এর উত্তর হচ্ছে সি। আর যেটা কনজাংশন যুক্ত, এটা মাথায় রেখো, যেটা কনজাংশন যুক্ত না, এই কনজাংশন যুক্ত কোনটা? বিফোর ই লিভ, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটা যুক্ত না সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আশা করি বোঝাতে পারছি। এবার পরেরটা দেখো, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ অফ সেন্টেন্স। এখানে যে প্রথম আন্ডারলাইন বলতে আসলে কি আন্ডারলাইন করা হচ্ছে, এই অংশটুকু আন্ডারলাইন আছে, এই অংশটুকু হু এভার ওয়ান্টস টু নো শুড আস্ক মি, হু এভার ওয়ান্টস টু নো শুড আস্ক মি। এই অংশটুকু হু এভার ওয়ান্টস টু নো, যেই জানতে, শুড আস্ক মি, যেই জানতে চায়
শুড আস্ক মি, আমাকে বলো, আমার বলা উচিত, শুড আস্ক মি। এই দেখো এই অংশটুকু হু এভার ওয়ান্টস টু নো শুড আস্ক মি, এই অংশটুকু কাকে কি হিসেবে বসেছে? অংশটুকু অবশ্যই একটা সাবজেক্ট হিসেবে বসেছে। এটা প্রিপোজিশন ক্লজ না, দেয়ার ইজ নো ক্লজ অফ প্রিপোজিশন। অ্যাডভার্ব ক্লজ আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না, এটা ডিপেন্ডেন্ট ক্লজ। এইটা সাবজেক্ট হিসেবে যেহেতু বসেছে, এটা একটা যেই জানতে চাক না আমাকে জানিও, আসলে এটার বাংলা। এবার দেখো 13 নম্বর, দেখো আই নো দ্য রিজন হোয়াই মিথিলা হ্যাজ ডান ইট। এটা মাথায় রেখো, আসলে রিজনের পরে হোয়াই এই জিনিসটা লেখা উচিত না, এটা রিডান্ডেন্সির ভুল হয়। এখানে যদিও কোশ্চেন আসছে দেখো হোয়াই মিথিলা, যেমন রিজনের পরে বিকজ বসানো যায় না, হোয়াই বসানো যায় না, যেহেতু কোশ্চেন আসছে এটা তো নির্ণয় করতে হবে। আই নো দ্য রিজন, দেখো দ্য রিজনের পরে কি আছে? রিজনের পরে একটা কি আছে? আর রিজনের পরে একটা ক্লজ আছে। এখন আমরা প্রশ্ন করে দেখি এটা আসলে অ্যাডজেক্টিভ ক্লজ হয় অথবা নাউন ক্লজ হয়। কারণ কি, একটা নাউনের পরে যদি একটা ক্লজ বসে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, আর একটা কি নাউন ক্লজ হতে পারে। আই নো দ্য রিজন, এবার আমি প্রশ্ন করি নো ভার্বকে কি দিয়ে, কি জানি, কারণ জানি, কাকে জানি, উত্তর নেই। যদি কাকের উত্তর থাকতো এটা হচ্ছে একটা নাউন ক্লজ। একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখাই, দেখো হি আস্কড মি, খুব ভালো করে খেয়াল করো, আমি লিখলাম হি আস্কড মি, হি আস্কড মি হোয়াট, দেখো হোয়াট মাই নেম ওয়াজ, মাই নেম ওয়াজ। এই দেখো আমি যদি এইভাবে, দেখো আমি যদি এইভাবে হি আস্কড মি হোয়াট মাই নেম ইজ, এই অংশটুকু আমি যদি প্রশ্ন করি কি জিজ্ঞাসা করছিল, উত্তর হচ্ছে এইটা হোয়াট মাই, মানে আমার নাম কি ছিল সে আমাকে জিজ্ঞাসা করছে, তার মানে এটা হচ্ছে কি এর উত্তর। আর উপরেটা দেখো আমি যদি এই অংশটুকু জিজ্ঞেস করি আই নো দ্য রিজন, আমি কি জানি, কারণ জানি, কাকে জানি সেটা নাই। তবে এতটুকু মাথায় রেখো, যদি ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্টের পরে যদি কোনো ক্লজ থাকে ম্যাক্সিমাম টাইমে সেটা একটা নাউন ক্লজ হয়। ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট মানে ব্যক্তিবাচক অবজেক্ট। আর বস্তুবাচক অবজেক্টের পরে যদি কোনো ক্লজ থাকে সেইটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এটা একটা ভিন্ন রকম নিয়ম। এই দেখো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। মানে হচ্ছে একটা ইংলিশ কিন্তু এত, আমরা যেটা ভাবি আসলে এত সহজ না। তোমাকে সাবজেক্ট, অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব, তোমার ক্লজ, এটা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। এটা সব থেকে ভালো হয় ইফ ইউ আর এবল, অথবা ইফ ইউ আর প্র্যাকটিস দিস রুল অর গ্রামাটিক্যাল রুল ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, দ্যাট উইল বি হেল্পফুল অর বেনিফিশিয়াল ফর ইউ। বাট স্পিকিংটা অনেকে আসলে মুখস্থ বিদ্যার মতন করে, রিডিংটা মুখস্থ বিদ্যা, বাট এটা মাথায় রাখতে কিপ ইট ইন ইউর মাইন্ড দ্যাট if you practice the grammatical topics or grammatical point in speaking, reading or writing, you can be successful in reading, writing and speaking. আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আমি তোমাদের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফিজ।